আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই আমি তোমাদেরকে ঈদ উত্তর শুভেচ্ছা জানাচ্ছি। আমি উম্মে আহসানা জেরির সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি ক্লাস নেব দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের। আমার পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আমি ব্যবস্থাপনা প্রথম পত্র থেকে যে অধ্যায়টি পড়াবো সেটা হলো যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা থেকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো যৌথ মূলধনী ব্যবসায়ীর ধারণা, যৌথ মূলধনী সংগঠনের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে চলো এখন আমরা মূল সেশনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আলোচনা করছি যৌথ মূলধনী ব্যবসায়ীর ধারণা। আমরা যখন এক মালিকানা ব্যবসা আলোচনা করেছিলাম তখন জেনেছি যে প্রাচীন যুগে যখন মানুষ নিজেদের চাহিদা পূরণের জন্য পণ্য বা দ্রব্য বিনিময় প্রথা শুরু করেছিল, সেখানে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। পণ্য সহজে মূল্যায়ন করা যেত না বা পরিবর্তনের কোনো সুষ্ঠু নিয়ম নীতি ছিল না। এই সীমাবদ্ধতা বা সমস্যাটা দূর করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা এই সমস্যাটার অনেক সমাধান এনে দিয়েছিল। যে প্রাচীন যুগে যে পদ্ধতিতে মানুষ বসবাস করত, যে পদ্ধতিতে দ্রব্য বিনিময় করত, সেই ব্যবস্থার অনেকটাই সমস্যার সমাধান হয়েছিল। এক মালিকানা ব্যবসা সেই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয়েছিল। কিন্তু এক মালিকানা ব্যবসায়েরও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। মানুষ যখন উন্নতির দিকে বা ব্যবসায়ের উন্নতি দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু এক মালিকানা ব্যবসা মানুষের সেই ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারছিল না। তারই প্রেক্ষিতে মানুষ সংগঠিত হয়েছিল অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা মাধ্যমে বৃহৎ আকারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা যাচ্ছিল, কিন্তু এরও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বা অসুবিধা রয়েছে। এই অসুবিধা দূরকরণের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে যৌথ মূলধনী ব্যবসা অথবা কোম্পানি। যৌথ মূলধনী ব্যবসাকে আমরা কোম্পানি বলেও আখ্যায়িত করতে পারি। যৌথ মূলধনী ব্যবসাটা 1994 সালের আইন অনুযায়ী গঠিত হয় এবং পরিচালিত হয়ে থাকে। এই যৌথ মূলধনী ব্যবসা যেহেতু একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে গঠিত হয়ে থাকে, সেজন্য এই ব্যবসায়ের একটি কৃত্রিম ব্যক্তি সত্তা রয়েছে। হ্যাঁ, যদি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বা অংশীদারদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হয় বা কোনো অংশীদার যদি ব্যবসা থেকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো পরিবর্তন হয় না বা সেটার অস্তিত্বে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় না। যার ফলে বৃহৎ আকারের মূলধন দিয়ে যে কোনো বড় আকারের ব্যবসা পরিচালনা করা কিন্তু যৌথ মূলধনী ব্যবসায়ের মাধ্যমেই সম্ভব। একটা প্রতিষ্ঠান যদি নির্ধারণ করে যে সে এত টাকা বিনিয়োগ করে ব্যবসাটা পরিচালনা করবে বা দাঁড় করাবে, তাহলে সেই পরিমাণ টাকাই সেই যৌথ মূলধনী কারবারের পক্ষে সম্ভব। কারণ যৌথ মূলধনী ব্যবসাটা কিসের মাধ্যমে হয়? শেয়ার বিক্রির মাধ্যমে তার মূলধনটা সংগৃহীত হয়ে থাকে এবং শেয়ার যারা ক্রয় করে তারা হলো সেই কোম্পানির শেয়ার মালিক অথবা শেয়ার হোল্ডার। আচ্ছা, যৌথ মূলধনী কোম্পানি পরিচালনার ক্ষেত্রে পৃথক সত্তা রয়েছে। কারবারের মালিকদের সাথে সেই কোম্পানির তেমন কোনো মিল নেই। হ্যাঁ, যদি কারবারের সমস্ত সদস্যরাও সেই কারবার থেকে চলে যায়, কিন্তু সেই কারবারের অস্তিত্বে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। এবং অভিজ্ঞ যেহেতু যৌথ মূলধনী কোম্পানির সদস্যদের প্রত্যক্ষ ভোটে পরিচালনা পর্ষদ নির্ধারিত হয়ে থাকে বা নির্বাচিত হয়ে থাকে এবং সেই জন্য দক্ষ
পরিচালনা পর্ষদের মাধ্যমে সেই কারবারটা পরিচালনা করা সম্ভব হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি যৌথ মূলধনী কোম্পানি বা কারবার সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা যৌথ মূলধনী কারবার সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিগণ বিভিন্ন ধরনের মতামত বা মন্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যগুলো আমরা এখন বোর্ডে লিখে আলোচনা করব। এখন আমরা 1994 সালে কোম্পানি আইন দ্বারা যে কারবারটা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে, সেজন্য 1994 সালের কোম্পানি আইনের 2-1 গ ধারায় কি বলা হয়েছে সেটা আমরা দেখব। তাহলে আমরা কি পেলাম? 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ ধারায় বলা হয়েছে কোম্পানি বলতে এ আইনের অধীনে, মানে 1994 সালের আইনের অধীনে গঠিত এবং নিবন্ধিত কোনো কোম্পানি বা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়। আচ্ছা, L.H. হ্যানি এর মতে কোম্পানি আইন সৃষ্ট এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যার আলাদাভাবে একটি সাধারণ সিল ও চিরন্তন অস্তিত্ব রয়েছে। তাহলে আরেকজন বিশেষজ্ঞ কি বলেছেন, ওনার নাম হলো L.H. হ্যানি। তিনি বলেন কোম্পানি আইনসৃষ্ট এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যার আলাদাভাবে একটি সাধারণ সিল ও চিরন্তন অস্তিত্ব রয়েছে। তাহলে এই দুটা সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা এখান থেকে কিছু সংজ্ঞাগত বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্যগুলো কি?
এই বক্তব্যগুলো থেকে প্রথমটা হলো যে কোম্পানি একটি আইনসৃষ্ট যৌথ মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। প্রথম যে বিষয়টা আমরা পাই বা যে ধারণাটি অর্জন করতে পারি সেটা হলো কোম্পানি একটি আইনসৃষ্ট যৌথ মালিকানার ব্যবসা সংগঠন। দ্বিতীয় যে বিষয়টা পাই সেটা হলো এটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হওয়ায় নিজস্ব অস্তিত্ব বিদ্যমান। তিন নম্বরটি হলো এটি নিজস্ব সিলমোহর রয়েছে এবং নিজ নামে ব্যবসা পরিচালনা করতে সক্ষম। এটি চিরন্তন অস্তিত্বের অধিকারী। তাই সকল সদস্য দেউলিয়া হলেও কোম্পানি দেউলিয়া হয় না। এটির মালিকানা ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে কি পাই? যে কোম্পানি একটি আইনসৃষ্ট যৌথ মালিকানার ব্যবসা প্রতিষ্ঠান, যে এই কোম্পানিটি আইন দ্বারা সৃষ্ট একটি ব্যবসা যৌথ মালিকানার একটা ব্যবসা প্রতিষ্ঠান, মানে ব্যবসা প্রতিষ্ঠানটা একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, এটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হওয়ায় নিজস্ব অস্তিত্ব বিদ্যমান। যেহেতু এই কোম্পানিটা একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয় সেজন্য একটি ব্যক্তিসত্তা লাভ করে এবং এটার অস্তিত্ব, একটা নিজস্ব অস্তিত্ব বিদ্যমান রয়েছে। আইনের কারণে এটার একটা আলাদা অস্তিত্ব বিদ্যমান রয়েছে। আচ্ছা, এদের একটি নিজস্ব সিলমোহর থাকবে এবং নিজ নামেই কোম্পানি কারবার পরিচালনা করতে সক্ষম হবে। আচ্ছা, এটি চিরন্তন অস্তিত্বের অধিকারী, তাই সকল সদস্য যদি দেউলিয়া হয়ে যায় কোম্পানিটা দেউলিয়া হবে না, সেটার অস্তিত্ব সচল থাকবে। শেষ যে বিষয়টা আমরা দেখি সেটা হলো এটির মালিকানা ও ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক। যে যারা কোম্পানির সদস্য কোম্পানির শেয়ার ক্রয় করেছে প্রত্যেকেই কোম্পানির মালিক এবং মালিকদের নিজস্ব এবং প্রত্যক্ষ ভোটে পরিচালনা পর্ষদ নির্বাচিত হবে এবং তারা সেই কোম্পানিটার ব্যবস্থাপনা কার্য পরিচালনা করবে। তাহলে আমরা যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে এই বিষয়গুলো
মানে সম্পর্কে ধারণা অর্জন করতে পারলাম। আচ্ছা, তাছাড়াও কোম্পানির মেমোরেন্ডাম বা স্মারকলিপিতে যে বিষয়গুলো রয়েছে সেই অনুযায়ী এই কোম্পানিটা পরিচালিত হবে এবং সেই অনুযায়ী কারবার মানে কোম্পানি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এখন আমরা যৌথ মূলধনী কোম্পানির কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। মূলধনী ব্যবসায়ী বৈশিষ্ট্য। আমরা যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে কি জানলাম? যে কিছু লোক স্বেচ্ছাকৃতভাবে মিলিত হয়ে আইনের মাধ্যমে যে কারবারটা গঠন করবে সেটাকেই বলা হবে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি কোম্পানি এই যৌথ কোম্পানি কিছু কিছু বস্তুগত এবং অবস্তুগত বিষয় রয়েছে, হ্যাঁ, যেগুলো কোম্পানিকে অন্যান্য সংগঠন থেকে পৃথক সত্তা এনে দিয়েছে। এই যে বিষয়গুলো কোম্পানিকে অন্যান্য কারবার থেকে আলাদা সত্তা এনে দিয়েছে, এগুলোকেই আমরা যৌথ মূলধনী বা কোম্পানির বৈশিষ্ট্য বলে আখ্যায়িত বলতে পারি। এখন যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, একটা হলো সাধারণ বৈশিষ্ট্য আর একটা হলো আইনগত বৈশিষ্ট্য। তাহলে প্রথমেই আমরা লিখছি যৌথ মূলধনী কোম্পানির সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরেটা রয়েছে খ আইনগত বৈশিষ্ট্য। আইনগত বৈশিষ্ট্য। এখন সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হলো প্রথম গঠন প্রণালী। গঠন প্রণালী। 2 নম্বর হলো স্বেচ্ছা সংস্থা। 3 নম্বর হলো অধিক মূলধন। 4 হলো গণতান্ত্রিক ব্যবস্থাপনা। 5 নম্বর হলো মুনাফা বন্টন। 6 মালিকানা লাভ। 7 ক্ষমতার সীমা। 8 কর প্রদান। 9 বিলোপ সাধন। এই কটা হলো যৌথ মূলধনী ব্যবসায়ের সাধারণ বৈশিষ্ট্য। এরপরে রয়েছে কিছু আইনগত বৈশিষ্ট্য, যেমন আইন সৃষ্ট সংগঠন। প্রথমটা হলো আইন সৃষ্ট সংগঠন। সদস্য সংখ্যা। শেয়ার মূলধন। কৃত্রিম ব্যক্তি সত্তা। চিরন্তন অস্তিত্ব। সিল। শেয়ার হস্তান্তর।
সীমাবদ্ধ দায়, শেয়ার ক্রয়ের আহ্বান, ব্যবস্থাপনা স্বাতন্ত্র্য, বিধিবদ্ধ দায়, এই বিষয়গুলো হলো আইনগত বৈশিষ্ট্য। তাহলে আমরা সাধারণ বৈশিষ্ট্য এবং আইনগত বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এইগুলো এখন আমরা একে একে আলোচনা করব। আচ্ছা, সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো সেটা হলো গঠন প্রণালী। আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানি 1994 সালে আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। যেহেতু 1994 সালে আইন দ্বারা যৌথ মূলধনী কোম্পানি গঠিত পরিচালিত হয়ে থাকে, সেজন্য এই কোম্পানিটা গঠন করা বেশ জটিল, কেননা আইনের প্রত্যেকটা পদক্ষেপ এই গঠন করার সময় নিয়ম পালন করতে হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো স্বেচ্ছা সংস্থা। যৌথ মূলধনী কোম্পানি গঠন করার ক্ষেত্রে প্রথমে কিছু লোককে উদ্যোগ গ্রহণ করতে হয়। তারা নিজেদের ইচ্ছায় কোম্পানিটা গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করবে এবং তারপরে কোম্পানির গঠন যে আইন অনুযায়ী কোম্পানিটা গঠন পরিচালিত হওয়ার কথা 1994 সালে আইন অনুযায়ী সেই কোম্পানিটা গঠন করার জন্য তারা সম্পূর্ণভাবে উদ্যোগ গ্রহণ করবে। যারা কোম্পানি গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করে তারাও সেই কোম্পানির শেয়ার মালিক। আবার যারা অনেকে কোম্পানির শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করতে পারে এবং সেই কোম্পানির শেয়ার বিক্রয় করে আবার মালিকানা ছেড়েও দিতে পারে। এই জন্য এটাকে বলা হয় স্বেচ্ছা সংস্থা। জোর বা বলপূর্বক কোনো কাউকে এই কোম্পানির সদস্য লাভ করানো যাবে না। অধিক মূলধন, এটা যৌথ মূলধনী কোম্পানির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একমালিকানা ব্যবসায়ের যে পরিমাণ মূলধন সেখানে বিনিয়োগ করা সম্ভব হয়, যেহেতু কোম্পানিটা আকারে আয়তনে ছোট হয় বা পরিচালনার কিছুটা সীমাবদ্ধ রয়েছে একমালিকানা কারবারের ক্ষেত্রে, সেজন্য যতই মূলধন বিনিয়োগ করা হোক না কেন পরিচালনাগত সমস্যার কারণে সেই কারবারে মূলধন বিনিয়োগের একটা ইচ্ছা থাকলেই ব্যবহার করা সম্ভব হয় না, কারণ পরিচালনা করা সম্ভব হয় না। আবার অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও দেখা যায় অবিশ্বাস বা পরিচালনাগত সমস্যা, দক্ষতার অভাব, এই সমস্ত কারণে অংশীদারি কারবারেরও কিছুটা জটিলতা রয়েছে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে অধিক মূলধন করা সম্ভব। প্রথমে কি হয়, কোম্পানির কত টাকা বিনিয়োগ করবে কোম্পানির ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সেটা আগে নির্ধারণ করে সেই মূলধনটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে শেয়ার হোল্ডারদের মধ্যে ছেড়ে দেওয়া হয়। সেই সদস্যরা সেই কোম্পানির শেয়ার ক্রয় করে কোম্পানির শেয়ার হোল্ডার অথবা মালিকানা লাভ করে অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করতে সাহায্য করে থাকে, যেটা দিয়ে এই মূলধন দিয়ে অধিক বা বড় আকারে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো বা পরিচালনা করা সম্ভব হয়। অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই মূলধনটা সংগ্রহ করা খুবই একটা কষ্টের ব্যাপার বা জটিল ব্যাপার। আচ্ছা, এছাড়াও যদি আরো অধিক পরিমাণ মূলধন সংগ্রহ হয় তাহলে এই কোম্পানি অতিরিক্ত শেয়ার বিক্রয় করতে পারবে অথবা ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে। সেজন্য যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করা সহজ। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এটাও একটা যৌথ মূলধনী কোম্পানির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণতান্ত্রিক ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি যে ব্যবস্থাপনায় প্রত্যেকটি শেয়ার হোল্ডারের মতামত থাকবে বা পরামর্শ থাকবে অথবা তাদের সাধারণ প্রত্যক্ষ ভোটে ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচিত হবে।
তাহলে কি হলো যে প্রত্যেকটা সদস্যরই সেখানে অংশগ্রহণের অধিকার, ক্ষমতা এবং রয়েছে, এবং তারা সেটা সেই অনুযায়ী ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন করে থাকে। এটাকেই বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থাপনা। যারা যে পর্ষদ, তাদের প্রত্যক্ষ ভোটে যে ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচিত হবে, তিনি ব্যবস্থাপনার সমস্ত কার্যক্রম নির্ধারণ করবে এবং স্মারকলিপির নিয়ম অনুযায়ী সে ব্যবস্থাপনা, সেই কোম্পানিটাকে পরিচালনা করে থাকবে। আচ্ছা, মুনাফা বন্টন, এটা যৌথ মূলধনী কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন সদস্যদের মধ্যে কিভাবে মুনাফাটা ভাগ করে দেওয়া হবে? শেয়ারের সংখ্যা দ্বারা, যে যত শেয়ার ক্রয় করেছে, অথবা অপরিশোধিত শেয়ারের অনুপাতে যৌথ মূলধনী কোম্পানির মুনাফাটা বন্টন হয়ে থাকে। আচ্ছা, তারপরটা আসছে মালিকানা লাভ। মালিকানা লাভ, যৌথ মূলধনী কোম্পানি যারা গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করে, তখন তারাও কোম্পানির মালিক। আবার কোম্পানির শেয়ার যারা যখন শেয়ার বাজারে বিক্রয় হয়, শেয়ার ক্রয় করে যারা, তারাও সেই কোম্পানির মালিকানা বা সদস্যপদ লাভ করে থাকে। উভয়ভাবেই কোম্পানির মালিকানা লাভ করা যায়। আবার ইচ্ছা করলে শেয়ার তারা যখন ছেড়ে দিবে, তখন কোম্পানি থেকে তাদের মালিকানা চলে যাবে এবং তারা অন্য যে ব্যক্তির কাছে শেয়ারটা হস্তান্তর করবে, সেই ব্যক্তি আবার পুনরায় মালিকানা লাভ করবে। এইভাবে কোম্পানির মালিকানা হস্তান্তরিত হয়ে থাকে বা পরিবর্তন করা যায় বা মালিকানা লাভ করা যায়। ক্ষমতার সীমা, আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি গঠন করার পূর্বে প্রথমেই দুটা দলিল রেডি করতে হয়। একটা হলো স্মারকলিপি আর একটা হলো পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিতে একটা কোম্পানির কিভাবে পরিচালিত হবে, কোম্পানি কি কি কাজ করতে পারবে, কোম্পানির ক্ষমতা কতটুকু, পরিচালক পর্ষদ কি কি ক্ষমতা ব্যবহার করতে পারবে, বা ব্যবস্থাপনা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, সব কিছু নির্ধারিত থাকে। এখন এই স্মারকলিপিতে যা উল্লেখ আছে, সেই অনুযায়ী কোম্পানির ব্যবস্থাপনা বা পরিচালক পর্ষদ তার ক্ষমতা ব্যবহার করতে পারবে। স্মারকলিপিতে উল্লেখ নেই এমন কোনো কাজ কোম্পানি পরিচালক পর্ষদ বা কোম্পানির কেউ ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না। তাহলে এখানে কি বোঝা গেল যে স্মারকলিপিতে যে নিয়ম অনুযায়ী কোম্পানিটা পরিচালিত হওয়ার কথা, যতটুকু প্রয়োগ করার ক্ষমতা আছে সেটুকুই সেই কোম্পানি প্রয়োগ করতে পারবে, এর বাইরে করতে পারবে না। কর প্রদান, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যৌথ মূলধনী কোম্পানিতে যে প্রকার যতটুকু পরিমাণ লাভ হয়, সেই লাভের উপরে কোম্পানিকে কর প্রদান করতে হবে। আবার কি করতে হবে, যখন এই মুনাফাটা বা লভ্যাংশটা সদস্যদের মধ্যে বা অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তখন অংশীদাররা আবার পুনরায় তাদের এই প্রাপ্ত লভ্যাংশের উপর কর প্রদান করে থাকে। এটাই হলো যৌথ মূলধনী কোম্পানির কর প্রদান করার নিয়ম। আচ্ছা, বিলোপ সাধন। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি একটা নির্দিষ্ট আইন দ্বারা গঠিত হয় এবং পরিচালিত হয়। ঠিক সেই একইভাবে সেই আইন দ্বারাই এই যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানিটা বিলোপ সাধিত হয়ে থাকে। আইনের মাধ্যমেই কোম্পানিকে বিলোপ সাধন করতে হবে। কেউ যদি ইচ্ছা করে বা কেউ যদি দেশদ্রোহী হয়ে যায় বলে ঘোষিত হয়, অথবা কারো যদি মস্তিষ্ক বিকৃত হয়, তাহলে সেই কারবার বিলোপ হবে না। এই কারবারটা বিলোপ করতে গেলে সেই আইনের মাধ্যমেই বিলোপ সাধনের পদ্ধতিতে যেতে হবে এবং সেইভাবে আইনের প্রয়োগের মাধ্যমে বিলোপ সাধন ঘটাতে হবে। তাহলে এই যে আমরা বৈশিষ্ট্যটা পেলাম, গঠন প্রণালী, স্বেচ্ছা সংস্থা, অধিক মূলধন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, মুনাফা বন্টন, মালিকানা লাভ, ক্ষমতার সীমা, কর প্রদান, বিলোপ সাধন, এগুলো হলো যৌথ মূলধনী কোম্পানির সাধারণ বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে আছে আরো কিছু আইনগত বৈশিষ্ট্য। সেটা হলো, প্রথমটা হলো আইন সৃষ্ট সংগঠন। আমরা প্রথমেই জেনেছি যে যৌথ মূলধনী কোম্পানি 1994 সালে কোম্পানি আইন দ্বারা গঠিত হয়
এবং পরিচালিত হয়ে থাকে। আইন এবং পুরোপুরিভাবে যেহেতু আইনটাকে মেনে চলতে হয়, সেজন্য গঠনটা একটু কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আইনের মাধ্যমে যেহেতু গঠিত হয়, এই জন্য কিছু কিছু দলিল কোম্পানি গঠনের পূর্বেই তৈরি করতে হয় এবং সেটা মানে আইন যখন কোম্পানিটা গঠন হবে তখন সেটা জমা দিয়ে কোম্পানি গঠনের কার্যক্রম শুরু করতে হয়। আচ্ছা, সদস্য সংখ্যা। আমরা জানি যে কোম্পানির সদস্য সংখ্যা হলো আইন দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে দুই ধরনের কোম্পানি আছে, দুই ধরনের যৌথ মূলধনী কোম্পানি দুই ধরনের হয়ে থাকে। একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। এখন পাবলিক দুইটা কোম্পানির সদস্য সংখ্যা আইন দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো শেয়ার দ্বারা সীমিত। এখন একটি কোম্পানির শেয়ার কি পরিমাণ বাজারে ছাড়া হবে, সেই শেয়ার সংখ্যা দ্বারা হবে সেই কোম্পানির সদস্য সংখ্যা নির্ধারণ। আচ্ছা, তাহলে এইভাবে যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা নির্ধারিত হয়ে থাকে। শেয়ার মূলধন যৌথ মূলধনী। আচ্ছা, শেয়ার মূলধন যৌথ মূলধনী কোম্পানির মূলধন কিভাবে সংগ্রহ করে থাকে? শেয়ার কোম্পানির যে পরিমাণ মূলধনের প্রয়োজন, সেই মূলধনকে ছোট ছোট অংশে বিভক্ত করে জনগণের কাছে বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগৃহীত হয়ে থাকে। তাহলে এইভাবে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার মূলধন সংগ্রহ করে থাকে। এছাড়া যদি আরও মূলধনের প্রয়োজন হয় তাহলে কি হবে? কোম্পানি বাজারে অতিরিক্ত শেয়ার বিক্রয়ের মাধ্যমে শেয়ার মূলধন সংগৃহীত করে থাকে। আচ্ছা, কৃত্রিম ব্যক্তিসত্তা। যেহেতু যৌথ মূলধনী কোম্পানি একটা নির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত হয় বা সৃষ্টি হয়ে থাকে, সেজন্য এটার একটা আলাদা অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, কোম্পানির যে কোনো ঝামেলা হলে কোম্পানির মানে ব্যক্তিসত্তা বা অস্তিত্ব রয়েছে। এখন কোম্পানির যদি কোনো সদস্য ঝামেলা সৃষ্টি করে তাহলে সে কোম্পানির মানে অস্তিত্বের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা হয় না। হ্যাঁ, সে তার নিজস্ব নিয়ম অনুযায়ী কারবার পরিচালনা করে যেতে পারে। কোম্পানির একটি সিলমোহর রয়েছে, নাম রয়েছে, সেই অনুযায়ী সেই কোম্পানি কার্যক্রম পরিচালনা করে যেতে পারে। আচ্ছা, তারপরে হলো চিরন্তন অস্তিত্ব। কোনো কোম্পানির আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যদি কোনো সদস্য দেউলিয়া হয়ে যায়, দেশদ্রোহী ঘোষিত হয় অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটে, তাহলে সেই কারবারটা বিলোপ হয়ে যায় বা বন্ধ করে দিতে হয়। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির অস্তিত্ব হলো চিরন্তন। এখানে যদি কোনো সদস্য দেশদ্রোহী বলে ঘোষিত হয় অথবা কারো যদি মস্তিষ্ক বিকৃত হয় অথবা সে যদি ইচ্ছা পোষণ করে এই কারবার ছেড়ে অন্য কারবারে চলে যাবে, তাহলে কারবারের অস্তিত্বের কোনো ধরনের সমস্যা হয় না, সে কারবারটা নিজ নামে পরিচালনা করে যেতে পারে। আচ্ছা, এমনকি প্রত্যেক সদস্য যদি কারবার থেকে সরে যায় তারপরেও কারবারের অস্তিত্বের কোনো ধরনের সমস্যা হয় না। সিল। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে একটি নিজস্ব নাম থাকবে এবং সেই নাম অনুযায়ী কোম্পানির একটা নিজস্ব সিল মোহর থাকবে। সে নিজস্ব সিল মোহর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা ব্যবহার করতে হবে এবং সেই সিল মোহর ব্যবহারের মাধ্যমে সেই কোম্পানি তার নিজস্ব পরিচিতি লাভ করবে এবং অস্তিত্ব টিকিয়ে থাকতে সাহায্য করবে। শেয়ার হস্তান্তর। যৌথ মূলধনী কোম্পানির সদস্যরা অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে। কারণ অনেক সদস্য আছে বিভিন্ন কারণে কারবার ছেড়ে যেতে চায়, তখন তার শেয়ারটা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দিতে পারে অথবা শেয়ার মার্কেট আছে সেখানেও সে কোম্পানির শেয়ার হস্তান্তর করে তার মালিকানা ছেড়ে দিতে পারে। এতে তার আর্থিকভাবে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না এবং প্রতিষ্ঠানের কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে না, কারণ এই শেয়ারটা আবার সে পুনরায় অন্য জায়গায় বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করতে সক্ষম হবে। সীমাবদ্ধ দায়।
যৌথ মূলধনী কোম্পানির সদস্যদের দায় সীমিত। সে যে পরিমাণ শেয়ার ক্রয় করেছে এর অতিরিক্ত কোনো অর্থের জন্য সেই সদস্যকে দায় বহন করতে হবে না। হ্যাঁ, এটুকু জন্য তাকে যদি সেই কারবারটা কোনো মানে লোকসানের দিকে যায় তাহলে বরঞ্চ সেই সেই সংখ্যক শেয়ারের জন্য তাকে দায় বহন করার মানে দায় বহন করতে হবে। আচ্ছা, শেয়ার ক্রয়ে আহ্বান। পাবলিক লিমিটেড কোম্পানিকে আমরা আগেই জেনেছি যে যৌথ মূলধনী কোম্পানিতে দুই ধরনের কোম্পানি কার্যক্রম হয়, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারে না, সে কোম্পানির যারা সদস্য আছে ভিতরে তাদের মাধ্যমে টাকা সংগ্রহিত বা সংগ্রহ করে থাকে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি বাধ্যতামূলকভাবে জনগণকে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান জানাতে হবে, কারণ জনগণের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানানোর পরে সে তার কার্যক্রম শুরু করতে পারবে, তা না হলে সে তার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবে না। সেজন্য অবশ্যই জনগণকে বিবরণপত্রের মাধ্যমে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে হয়। আচ্ছা, ব্যবস্থাপনার স্বাতন্ত্র্য। যৌথ মূলধনী ব্যবস্থাপনা হলো অন্যান্য কারবার প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন ধরনের, কারণ ইচ্ছা করলেই এখানে যারা সদস্য আছে যে কেউ কারবার পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না। তাদের যারা সদস্য আছে প্রত্যেক সদস্যের নির্বাচিত ভোটে ব্যবস্থাপনা কার্যক্রম বা পর্ষদ নির্বাচিত হবে এবং পরিমেল নিয়মাবলীর স্মারকলিপির নিয়মাবলী অনুযায়ী সেই কার্যক্রম পরিচালনা করতে হবে, এর বাইরে সে কোনো কিছু করতে পারবে না। সেজন্য ব্যবস্থাপনাটা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটু স্বাতন্ত্র। আচ্ছা, বিধিবদ্ধ দায়। যৌথ মূলধনী কোম্পানির কিছু বিধিবদ্ধ দায় রয়েছে, যেমন যৌথ মূলধনী কোম্পানির যে কাগজপত্র আছে সেগুলো সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, সেই কাগজপত্রগুলো নিরীক্ষণ করতে হবে। তারপরে হলো যে বিভিন্ন সভা আহ্বান করতে হবে এবং নিবন্ধকের নিকট নির্দিষ্ট সময়ান্তর সেই একটা প্রতিবেদন দাখিল করতে হবে। যদি এই কার্যক্রমগুলো যথাযথভাবে মানে পালন করা না হয় তাহলে সেটা কি হবে যে নিবন্ধক যেখানে নিবন্ধিত হয়েছিল সেই নিবন্ধক তাকে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে অথবা বন্ধ করে দেওয়ার জন্য চিঠি প্রদান করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো তো অবশ্যই যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে রয়েছে। এছাড়া কোম্পানির যে একটি গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি বা মেমোরেন্ডাম, সেই অনুযায়ী কোম্পানি পরিচালনা করতে গেলে আরও কিছু বৈশিষ্ট্য বা আরও কিছু কার্যক্রম কোম্পানিকে পরিচালনা করতে হয়, যেগুলো কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ বা মানে পালন করাটা অনেক সময় বাধ্যতামূলক হয়ে যায়। তাহলে আমরা যৌথ মূলধনী কোম্পানির এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, যেটা অন্যান্য কারবারের ক্ষেত্রে সাধারণত থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা যদি যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্জন করতে পারি তাহলে এই কারবারের সুবিধা অসুবিধাগুলো বলতে পারবো, আরও 10টা ব্যবসা সংগঠনের সঙ্গে তুলনা করতে পারবো এবং এর গুরুত্বটা সহজেই উপলব্ধি করতে পারবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়লাম যে আজকে আমরা ধারণা পেলাম যৌথ মূলধনী কারবারে এবং তার বৈশিষ্ট্য যৌথ মূলধনী কারবার বা ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই কারবারটা বা ব্যবসাটা সম্পর্কে ভালো ধারণা অর্জন করবা, কারণ আমাদের বোর্ড করোনা পরিস্থিতির কারণে সিলেবাসটা সীমিত করে দিয়েছে। মোট 7টা অধ্যায় তোমাদেরকে পরীক্ষার জন্য পড়ার জন্য বলেছে। কাজেই 7টা অধ্যায় থেকে তোমাদের যেহেতু প্রশ্ন হবে, তাহলে যৌথ মূলধনী ব্যবসাটা মোটামুটি একটি মানে বড় অধ্যায়। এই অধ্যায় থেকে 2-3টা কোশ্চেন আসবে তোমাদের কাছে। এটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এখান থেকে 2-3টা কোশ্চেন আসলে তুমি একটা কোশ্চেন বা 2টা কোশ্চেনের আনসার এই অধ্যায় থেকেই শেষ করতে পারবা। এখন তোমাদের একবার বলেছিলাম যে তোমাদের করোনা পরিস্থিতির কারণে বোর্ড কি সিলেবাসটা তোমাদের জন্য দিয়েছে, সেটা হলো প্রথমটা হলো ব্যবসায়ের যে মৌলিক ধারণা সেটা, তারপরে ব্যবসায়ের
পরিবেশ এই অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, আর এটা হলো যৌথ মূলধনী ব্যবসা। আর হলো দ্বাদশ অধ্যায়, ব্যবসায়ের আইনগত, ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। হ্যাঁ, এই এটা হলো এই অধ্যায়টা দিয়েছে। তাহলে মোট অধ্যায় হলো 6টা। তোমার বোর্ডে প্রশ্ন থাকবে 11টা। কাজেই এই 6টা অধ্যায় থেকে, এই 6টা অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা মানে অর্ধেক সিলেবাসে ভালো একটা রেজাল্ট করতে পারবে। এর মধ্যে যৌথ মূলধনী ব্যবসাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় ব্যবসা পরিচালনা করতে গেলে এই যৌথ মূলধনী ব্যবসার মাধ্যমেই বড় কোম্পানিগুলো গড়ে তোলা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।